আমরা বাঙ্গালার এক রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ, কাশ্যপগোত্রীয় চট্টোপাধ্যায় বংশ। আমাদের পৈতৃক বাস নদিয়া জেলার এক পাড়া গাঁয়ে, কুষ্টিয়া সাব ডিভিশনে কয়া গ্রামে। আমরা বাংলাদেশে এমন ধনী বা বিখ্যাত পরিবার নই যে আমাদের বংশকথা ও চরিতগাথা জানিবার জন্য সাধারণের কোনো আগ্রহ হইতে পারে। এ হল পারিবারিক কথার এক ক্ষুদ্র নির্বাচিত অংশ, যার লেখক এককালে কৃষ্ণনগরের নামকরা অ্যাডভোকেট স্বর্গীয় ললিত কুমার চট্টোপাধ্যায়। তাঁর অবসর কাটত লিখে, সাহিত্য চর্চা করে। বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পারিবারিক কথা তার রচিত বইগুলির অন্যতম। কিন্তু সেদিন তিনি জানতেন না তার বড় ছেলে মোহিত কুমার ও তার স্ত্রী আশালতা দেবীর দ্বিতীয় পুত্র সন্তান সৌমিত্র মানসিকভাবে কতটা ধনী এবং সামাজিকভাবে কতখানি খ্যাতিমান হয়ে উঠবে। তার সাহিত্যপ্রীতি ও চর্চা যে বিফলে যায়নি তার প্রমাণ স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। এই বাংলার সংস্কৃতি সর্বাপেক্ষা উজ্জ্বল জ্যোতিষ্ক। কনকনে শীতের এক পূর্ণিমা রাতে চন্দ্রগ্রহণের মধ্যে যার জন্ম, শীত, কারণ তিনি স্বয়ং উষ্ণতার প্রতিমূর্তি। চন্দ্রগ্রহণ কারণ এক আকাশে একাধিক চন্দ্রোদয় অনর্থক। সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, থিয়েটারের অগ্রগণ্য নট, নাট্যকার ও নাটককার। আবৃত্তীয় পাঠে তিনি অমৃতকণ্ঠ ও সংবেদনে চিরস্মরণীয়। এক কথায় তিনি প্রকৃত অর্থেই এক জীবন্ত কিংবদন্তি। আর তার নিজেরই কথায়, এত সব মুখোশের অন্তঃস্থলে লুকিয়ে থাকে যে মুখ, যে সত্তা, তা এক কবির, কারণ সেখানেই তিনি সত্যের প্রকাশ ঘটান। কারণ জলপ্রপাতের ধারে দাঁড়াবেন বলে তিনি কলম ধরেন, কারণ তার চিদাকাশ জুড়ে থাকে এক মহান ব্যক্তিগত নক্ষত্রমালা, কারণ শব্দরা তার বাগানে খেলা করেন, কারণ তিনি পড়ে থাকতে দেখেন এক চন্দনের চিতা, কারণ চির জলকে নিয়ে তার হতাশা তিনি গোপন রাখেন না, কারণ তিনি মালা গাঁথেন পদ্মবীজের, কারণ তিনি সায়ংকালকেও সম্মোহনে সম্বোধন করতে পারেন, কারণ তিনি জানেন জন্মের যাওয়া আছে, আশাও, কারণ ধারাবাহিকের জলে তিনি অবগাহন করেন, কারণ তিনি জানেন কি কি বাকি রয়ে গেল। তাই বলে তার মনন থামে না, স্বপ্ন ভাঙে না। কলম সচল থাকে মানবিকতায় ভর দিয়ে, অপূর্ণতার ব্যথা নিয়ে আগামীর সন্ধানে। প্রত্যেক ভ্রমণ একটি পদক্ষেপ দিয়ে শুরু হয়। তুমি কি এক পা এগিয়ে আসবে না? তোমার ভ্রমণ একদিন শুরু হবে একটা ক্ষীণ আশা নিয়ে। আমি রাতের চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এসে দাঁড়িয়েছি। অসমাপ্ত মেট্রোর কাজ থেকে বিশ্রাম নিয়ে অতিকায় ক্রেন টেরাডাক্টিলের গ্রীবাভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। পাতাল রেলের ভেন্টিলেশনের ঘর উঠছে যে পার্কটাকে গিলে, সে জানে ইতিমধ্যে 5টি ঋতু চলে যাবার পরে বসন্তের পদক্ষেপ হলো এই শহরে। তুমি কি এক পা এগিয়ে আসতে পারো আমার দিকে? এই যে গভীরতম উচ্চারণ, এই যে গাঢ় আকুতি ব্যক্তিসত্তার গহন থেকে ছড়িয়ে পড়ছে সর্বজনীনে, তা একমাত্র এক যথার্থ কবির পক্ষেই সম্ভব। সেই কবি যার শৈশব ছিল নদীর কোল ঘেঁষে, অথচ জীবন ও জীবিকা তাকে টেনে এনেছে শহরে। তবু তিনি বসন্তকে অনুভব করেন আর মানব সম্পর্কের মধ্যে খোঁজেন বসন্তের পদক্ষেপ। আসলে তিনি তার সমাজ ও অবস্থান সম্পর্কে সচেতন। খ্যাতি তার সঙ্গ ছাড়ে না আজ। তাই কি তিনি একাকিত্ব বোধ করেন অন্তরের অন্তরতম কোণে? তাই তার মন ভালোবাসার খোঁজ করতে গিয়ে ফিরতে চায় সময়ে জানির বিপরীতে বুঝি। এও সেই সুচেতন ব্যক্তিসত্তার সার্থক
সাত্বিক অনুরণন। ভালোবাসা বহুদিন আগেই বাসে উঠে পড়তে না পেরে দাঁড়িয়ে গেছে। হয়তো এখনো বাস স্টপে মুখ তার 18 বছরের শ্যামল ইস্পাত হয়ে দাঁড়িয়ে আছে। এক একদিন ইচ্ছে করে ফিরতি বাসে উঠে চলে যাই, দেখে আসি তাকে। এক একদিন আমার যাওয়ার সম্ভাবনায় বৃষ্টি আসে, আকাশকে আষাঢ় বলে ডাকতে ইচ্ছে করে। এই যে এত দেরি করলে কেন বলে কেউ কবজিটা শক্ত করে ধরে নামিয়ে নেবে। 18 বছরের মুখে কিছুটা ইস্পাত থাকে। এখন হাতে পিস্তল রাখা বারণ, তাই নীল ইস্পাতটুকু মুখে। ভালোবাসার কাছে কিছুই নেই এখন, কার্তুজ, বন্ধুরা, রাজনীতি, একটি বর্ষাতিও নয়। বর্ষায় তাকে খুব একা দেখব বোধহয় যদি ফিরতি বাসে যাই। কবি নন স্বপ্নচারী, শুধু কবি নন কেন, মানুষের চারিত্রিক লক্ষণই স্বপ্ন দ্বারা নিরূপিত। কিন্তু স্বপ্নপূরণ তো ঘটে না প্রায়শই আমাদের, বিশেষ করে যে স্বপ্নের মধ্যে আমির গরজকে ছাড়িয়ে যায় আমরা। কত কিছু বদলে যাওয়ার কথা ছিল, কত বদল আমরা নিজেরাই ঘটিয়ে দিতে পারবো ভেবেছিলাম আমরা একদিন, কিন্তু আজ ভিক্ষা করার মতো স্তব্ধতা ছাড়া কিছু নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা চলেছে। আজকাল দেখার সময় লোকটা চুপ করে থাকে, অথচ দিনের মোজাইকটা একটুও বদলানো গেল না। ফুটপাতে হাড়ি ভাসছে, টিউবওয়েলে বেনু জল। এই মুহূর্তে অনাগত রোদ্দুর কোথায়? লোকটা ভাবতে থাকে। সাঁওতাল পরগনা একটা স্বাস্থ্য কেন্দ্রের নাম। ভালোবাসা কয়েকটি সুনীল অক্ষর নয়, কতগুলো সুযোগ সুবিধে পাওয়া, কিছু সমঝোতা। নাকি পর্যাপ্ত থাকলে ভাগ দেওয়ার উদারতা? এই পর্যন্ত ভাবার পরেই একটু শুকনো জায়গার জন্য মারামারি আরম্ভ হলো। স্তব্ধতা ভিক্ষা করে লোকটা চুপ করে থাকে, অথচ দিনের মোজাইকটা বদলাচ্ছে না। দিনের মোজাইকটা বদলাচ্ছে না। সকলেই কবি নয়। সৌমিত্র চট্টোপাধ্যায় কবি, সদা ব্যস্ত, রূপালী পর্দার স্বনামখ্যাত অভিনেতা, যার শিকারের ক্ষেত্রে কোনো বেড়া নেই, তাই তিনি আন্তর্জাতিক। তার রচিত, নির্দেশিত, অভিনীত নাটক বাংলা নাট্যের ইতিহাসে সগৌরবে স্থান করে নিয়েছে। তার অমৃত কণ্ঠের শ্রোতারা বারবার শুনতে চায় তার আবৃত্তি ও পাঠ। এত প্রাপ্তি সত্ত্বেও, এত খ্যাতির মধ্যে থেকে তিনি কবি, কারণ তিনি ভালোবাসার কাঙাল। তাই শহুরে শিল্পীর মধ্যে থেকে জেগে উঠে বারবার সচেতন এক সত্য, শিব ও সুন্দরের পূজারী। বেজে ওঠে নিসর্গ থেকে ব্যবধানের মেঘ, মানুষের ছোঁয়ায় ছোঁয়ায় যিনি মানুষের মধ্যে মানুষের জন্যই বেঁচে থাকতে চান। আর বাধ্যবাধকতার বেড়া জাল থেকে ডাকঘরের অমরের মতো তিনি তাকিয়ে থাকেন সহজ নিসর্গের কোলে বয়ে চলা নিরন্ন জীবন স্রোতের দিকে, যে জীবন তিনি ছুঁতে চান অনুভবের পরতে পরতে। তার মন ছুটে যেতে চায় বাউন্ডুলের মতো সেই টানে। নিসর্গের মধ্যে এসে দাঁড়ালো বলে তার দু চোখ জলে ভরে উঠল, অথচ পৌষের দোলায় গায়ে দেয়া মানুষদের সে কিছুতেই স্পর্শ করতে পারল না। তাই সে একদিন জয়দেব থেকে একখানি কম্বল কিনে নিয়ে হাঁটতে শুরু করবে। আল ধরে যেতে হয়তো এক জীবন লেগে যাবে। সর্ষের অঞ্জন মাখা আকাশ সীমার খুব কাছাকাছি।
তবু এক নিসর্গ আছে। খড়িয়ে ওঠা মানুষেরা রয়ে গেছে কাক ডাকা ভোরে, হিমের রাতে, তুষের আগুনে। সেখানেই সর্বণ নিরণ্যের দেশ সাজাবার ভার নিয়েছে। কিন্তু জীবনকে ভালোবেসে জীবনের কাছে যেন ঋণ শোধবার পথ হিসেবে অভিনেতার সমস্ত মুখোশের আড়ালের থেকে বেরিয়ে এসে নিজের প্রকৃত আত্মপ্রকাশ ঘটিয়ে শব্দের দেশ সাজাবার ভার যে তিনি নিলেন, সেই কবির উৎস কোথায়? জীবনের চরমতম ব্যস্ত সময়েও তিনি কেন কবিতাকে ছাড়তে পারেন না? কবিতাই বা কেন তাকে ছেড়ে যায়নি কখনো? কিভাবে উক্ত হলো এই গভীরতম প্রেমের বীজ? হবে নাই বা কেন? দাদুর সাহিত্য প্রীতি ও নির্দেশ, বাবার আবৃত্তি চর্চা, মায়ের মুখে প্রথম কবিতা শোনা, এসবের থেকে কবিতা ও আবৃত্তির প্রতি টান তো তার শৈশব। বইয়ের প্রতি ভালোবাসাও তখন থেকেই। বয়ঃসন্ধিতে এসে তার সঙ্গে যুক্ত হল সমবয়সী মেয়েদের সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা সঞ্জাত হৃদয়াবেগ। তারই তাড়নায় প্রথম লেখা শুরু হয় আত্মপরিচিতির পথ হিসেবে। হয়তো সে লেখাগুলি আজকের পরিণত কবির কাছে হাস্যকর, তবু ভ্রমণের প্রথম পদক্ষেপে সেই তো প্রথম পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া। আর তার কিছুকাল পরে এক অগ্রজ প্রতিম বন্ধুর উপদেশ পেয়েছিলেন লেখা নিয়ে, নট এ ডে উইদাউট এ লাইন, প্রত্যহ লিখবে। গোড়ায় ছিল আবেগ অনুভূতির প্রাধান্য, পরে তার সাথে যোগ হলো প্রকরণের চর্চা। ধীরে ধীরে তৈরি হয়ে গেল এক পূর্ণ কবির অন্তর, যা লালিত হতে থাকলো নিয়মিত আবৃত্তি চর্চাতেও। ছোটবেলা থেকে আবৃত্তি করতে ভালোবাসি। সেটার কারণ আমার বাবা খুব ভালো আবৃত্তি করতেন, এমনকি আমার দাদু, এবং আমাদের ছোটবেলা থেকে খুব উৎসাহ দেওয়া হতো আবৃত্তি করার জন্যে। শেখাতেন, দাদু শেখাতেন, বাবা শেখাতেন। এখনো যে সমস্ত খুব সুখস্মৃতি মনের মধ্যে জেগে আছে, তার মধ্যে মনে আছে যে ছুটির দিন হলে প্রায় বাবা কবিতার বই নিয়ে কিংবা মন থেকে বসে বসে আমাদের কবিতা শোনাতেন। সেই রকমই একটা স্মৃতি আছে। দেবতার গ্রাস পুরোটা শুনিয়েছিলেন একদিন একটা ছুটির দিনে। এখনই সেটা আমার মনের মধ্যে অনুক্ষণ সজীব হয়ে আছে। বেতারে, আসরে, রেকর্ডে, ক্যাসেটে তার স্পন্দিত সুন্দর কণ্ঠের আবৃত্তি ও পাঠ মুহুর্মুহু চকিত, নন্দিত ও রণিত করে চলল অগণিত শ্রোতাদের। চলেছে আজও। কখনো অনন্ত সূর্যোদয়, কখনো বা বন্ধু শক্তি চাটুর্যে। এবার হয়েছে সন্ধ্যা, সারাদিন ভেঙেছ পাথর, পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে। তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি, বিদেশেই চলো। যে কথা বলনি আগে, এই বছর সেই কথা বলো। শ্রাবণের মেঘে কি মন্থর, তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর ছল ছল। যে কথা বলনি আগে, এ বছর সেই কথা বলো। এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছে চুকে, নির্বাক মাথাটি পাতি এলায় পড়িব তব বুকে। কিশলয় সবুজ পারুল, পৃথিবীতে ঘটনার ভুল চিরদিন হবে। এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি সম্ভবে? তুমি ভালোবেসেছিলে সব, বিরহে বিখ্যাত অনুভব, তিল পরিমাণ স্মৃতির গুঞ্জন, নাকি গান আমার সর্বাঙ্গে করে ভর? সারাদিন ভেঙেছ পাথর, পাহাড়ের কোলে আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেল শালের জঙ্গলে। তবু নও ব্যথায় রাতুল, আমার সর্বাংশে হলো ভুল। একে একে শ্রান্তিতে পড়েছি নুয়ে, সকলে বিদ্রুপ ভরে দেখে। কখনো বা সমকালীন জয় গোস্বামী।
তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন, আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে মেঘে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে, আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল। গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না। তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে, আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারাদিন। এমনকি তোমার দেয়া পেজমার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম, সেখানে আজ কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে। তোমার দেয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা, সব বই আজ সূর্য, সব বই দিগন্ত। অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা, আমার পড়াশোনা আছে কিনা জানার জন্যে, তাদের আমি কি দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? কখনো বা দল বেঁধে করেছেন শ্রুতি নাটক। যেমন শেষের কবিতার অমিতকে তিনি শুধু কণ্ঠ দিয়েই পরিপূর্ণ চরিত্র রূপ দিয়েছেন। এসবেরই মধ্যে দিয়ে ফুল্গু ধারার মতো ক্রমব্যক্ত হয়েছে তার কাব্য চেতনা। একজন বিবেকবান মানুষ হিসেবে সমাজের বুকে নিজের যাবতীয় বর্জনকে ছাপিয়ে দানের আগুন খুলে দিতে তাই তিনি শব্দকে আঁকড়ে ধরেছেন। কিন্তু তা শুধুই প্রকাশ, প্রচার নয়। তাই তাঁর সৃজন রূপ নিয়েছে কবিতায়। যে শব্দের ব্যবহারে আর শরীরী মুদ্রায় তাঁর অন্তর্গত দক্ষ অভিনেতাটি সম্মোহিত করে দর্শককে, সেই শব্দকেই ভিন্ন ব্যবহারে ও শরীরের অমুদ্রিত সংহতিতে তিনি উন্মোচিত করেন আত্মের স্বরূপ কবিতার সাংকেতিকতায়। স্বভূমিতে প্রথিত তাঁর আত্মা জন্মভূমির ব্যথায় বিদীর্ণ হয়ে তবু মাঝে মাঝে পেয়ে যায় প্রতিবাদী কণ্ঠস্বর। তাই কবি দাঁড়ান নিজেরই সম্মুখে। এক একদিন সকালে ছাপা হরফের সংখ্যাগুলো বড় বড় লাফ দিয়ে 40, 50, 60 পেরিয়ে শতকের দিকে ছুটতে থাকে। সেদিন চা খেতে বসে আমি বুঝি ওগুলো মৃত্যুর সংখ্যা। কারা কোথায় বাঁধ ডাকে, আরো হত্যা, আরো দাঙ্গার খবর ছাপা হয়। গ্রাম টোড়ানোতে যে 30 জন কাগজের ছবি হয়, তাদের শরীরের নিচেই রাজপুত, কায়স্থ, হরিজন, অচ্যুত এসব ছাপা হরফগুলো মাকড়ের মতো কিলবিল করছে দেখি। যেদিন ঘেঁষের পাহাড় ভেঙে কিশোরীর জিন্দা গোর হয়, শিশু মরে 2 নম্বরী ওষুধে, সেদিন ছাপার হরফগুলো ছটফট করতে আরম্ভ করে। এক একদিন চা খেতে খেতে মনে হয় জন্মভূমির যুদ্ধ আমার দরজায় এসে গেছে। কাগজ নামিয়ে রেখে রাস্তায় ব্যারিকেড তৈরি করতে হবে। তালুর মধ্যে কার্বাইনের আশ্বাস খামছে। এইসব হাত ফেরতা স্বপ্ন একদিন আমাকে মানুষের আদল দেখিয়েছিল। ছাপার কাগজে মানুষের ব্যঙ্গচিত্র দেখে নিজের মুখ এখন আয়নার মধ্যে রাখি। জন্মভূমির দুঃখগুলি নিয়ে সংখ্যাতাত্ত্বিক নাড়াচাড়া করতে থাকে। আসলে কবি সৌমিত্র চট্টোপাধ্যায় হলেন মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তার মধ্যে আছে ঐতিহ্যের উত্তরাধিকারের জল, মাটি, বর্তমানের বাতাস আর উত্তরকালের সুনীল দিগন্ত বিস্তৃত আকাশ। স্বীকার অস্বীকারের দ্বন্দ্ব ও যুগপৎ চলনে তাই ঋদ্ধ তাঁর পথ। সেই পথেই হেঁটে চলে তাঁর কবিতা, প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে, জীবনের সঙ্গে। কবিতা কেন যে লিখি তা কি আমি ভালো করে জানি? সত্যি জানি না। বলতে পারি আমার দ্বারা লেখা হয় কবিতা। একটা কৈশোরের অপরিণত কিছু উচ্ছ্বাস কি করে
ভাষা পাবে, কি করে লোকে জানাতে পারবো, সেই ভেবে হয়তো প্রথম কবিতা লিখতে শুরু করেছিলাম। কিন্তু সেটার আগেও বোধহয় একটা আরম্ভ থাকে। খুব ছোটবেলা থেকে বাবা মা এরা কবিতা ভালোবাসতেন, কবিতা পড়ে শোনাতেন আমাদের। সেই থেকে বোধহয় কবিতাকে ভালো লাগাটা প্রথম মনের মধ্যে ঢুকে গিয়েছিল। তারপর থেকে এই কৈশোর থেকে লিখে চলেছি এখনো অবধি, এবং অনেক সময় সচেতনভাবে হয়তো জীবনের অভিজ্ঞতা বা যেসব জিনিস জীবনে ভাবায় আমাকে, সেই সব জিনিসও কবিতায় আনার চেষ্টা করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, লেখার প্রক্রিয়াটা কখনোই খুব সচেতন নয়, অনেকটা অসচেতন। নিশ্চয়ই সাধারণভাবে বাংলা ভাষা ভালোবাসি, বাংলা ভাষা আমাকে জাগিয়ে দেয়, বাংলা ভাষা শুনলে, বাংলা ভাষা পড়লে। সেই জন্য বাংলা নিয়ে অনেক হয়তো মনের মধ্যে অন্য সময় অনেক সচেতন খেলাও থাকে, কিন্তু ঠিক লেখাটার সময় সেসব মুছে যায়। খানিকটা অবচেতনই হয়তো কলমটার দখলদারি নেয় তখন। অথচ কবি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রচার বিমুখ, যদিও অন্যান্য সমস্ত ক্ষেত্রে প্রকাশ ও প্রচারই তাঁর চারণ ক্ষেত্র। দেশের মতো বহুল প্রচারিত ও উপার্জনযোগ্য পত্রিকাতে তাই তাঁর কোনো কবিতা কোনোদিন প্রকাশিত হতে দেখা যায়নি, কারণ তারা তাঁর কাছে কবিতা চায়নি। শ্রাবণের নরকে কাদা প্যাচ প্যাচ করছে, আবর্জনা খানাখন্দের ভেতর দিয়েই এখন পথ হাঁটা। এখনই স্বপ্নগুলো এক এক করে ফিরিয়ে নিচ্ছ। পথ দুর্ঘটনার থেকেও কি তারা বিপজ্জনক? মেঘের স্বপ্নের মধ্যে ঝড় লুকিয়ে থাকে, সিন্ধুর স্বপ্নে জাহাজডুবির লবণাক্ত মৃত্যু। শ্রাবণের নরকে কাদা প্যাচ প্যাচ করছে, আবর্জনা খানাখন্দেই এখন পথ হাঁটা। এখনই স্বপ্নগুলো জরুরি, এক এক করে তবু ফিরিয়ে নিচ্ছ। শব্দকে হাতিয়ার করে সভ্যতার এই শ্রাবণ সন্ধ্যায় তার পথ হাঁটা সেই ছোটবেলা থেকে হলেও তার মধ্যে বাস করে যে কবি, সে বুঝিবা ঈষৎ কুণ্ঠিত। কারণ তার কবিতারা লাল খেরোর খাতাতেই শুধু জনম শয়ান হয়ে থেকে যেত এক সময়। কখনো বা সাদা কাগজের ভেলায় চড়ে তারা উড়ে যেত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীর কাছে উপহার হিসেবে। একবার তো সমগ্র ওমর খৈয়াম অনুদিত হয়ে জন্মদিনের উপহার হিসেবে চলে গেল তার স্ত্রী তদানীন্তন প্রেমিকা দীপা চট্টোপাধ্যায়ের কাছে। জাগো, দেখো সকাল হলো, তারারা সব পলাতকা। আকাশ থেকে আকাশে আজ আলোর খোলা চিঠি লেখা। তুই কাব্যগ্রন্থ বের কর, নইলে কবিতার বাঁকটা তুই ধরতে পারবি না, বলেছিলেন শক্তিমান কবি ও তার অকৃত্রিম বন্ধু শক্তি চট্টোপাধ্যায়। বন্ধুর সেই পরামর্শ মতো 1975 ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ জলপ্রপাতের ধারে দাঁড়াবো বলে, 54টি কবিতায় ভর করে। অন্নপূর্ণা পাবলিশিং এর এই বইটি প্রচ্ছদ লিখেছিলেন সত্যজিৎ রায়। বরং না লেখা ভালো। অধুনা কিছুই বোঝাতে পারি না লিখে, কথা বলা আরো ক্লান্তিকর। পৌষে রাত্রে মুড়িসুড়ি দিয়ে চুপ করে ইচ্ছে করে বসে থাকি। সব কল্লোল থেমে গেছে, দেখছি তোমাকে আমারই মতন স্থির বসে আছো।
চোখ স্তব্ধ হয়ে গেছে সব জলের প্রপাত, বাসনা বালির কেল্লা, ঢেউ এসে মুছে দিয়ে যায়। পরের বছর অর্থাৎ 1976 ডিসেম্বর মাসে 46টি কবিতাকে ধারণ করে সত্যজিৎ রায়ের প্রচ্ছদে বিশ্ববাণী প্রকাশনী প্রকাশ করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ ব্যক্তিগত নক্ষত্রমালা। ভারতবর্ষ, তুমি বড় প্রিয় নাম। কমল আখির মতো ললাটে লিখেছি আমি। বৈশাখে কোনো কোনো দ্বীপ্রহর নিশীথের মতো মনে হয়। এত চুপ এই দেশে জেগে থাকে। ভারতবর্ষ, তুমি বড় প্রিয় নাম। তোমার দু চোখে মরুভূমি জেগে থাকে। কেউ নেই, খাঁ খাঁ চারিধার। অগ্নি সংকাশ চোখ সারাদিন মরুতীর ধরে রাখে। তবু কি কোথাও তৃণ শালমলীলতা, হরিতি পাহাড় ছিল মানুষের বউ। দ্বীপ্রহর নিশীথের মতো মনে হয়। এত চুপ অবিদিত রয়ে গেল বাসভূমি। জানি না কোথায় উপলেতে নদীর শব্দরা জেগে আছে। বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার দিন 48টি কবিতায় গাথা এবং যথারীতি সত্যজিৎ রায়ের প্রচ্ছদে বিশ্ববাণী থেকে প্রকাশিত হয় কবির তৃতীয় কাব্যগ্রন্থ শব্দরা আমার বাগানে। চিরস্থায়ী বন্দোবস্তর পর থেকেই আমি বেকার। মাঝে মাঝে নিজের মধ্যে হাতড়াই, যা উঠে আসে তা মানুষের পরিপাকের অনুপযুক্ত। সব কাজেরই যুক্তি চাই, তাই নিজের কাছে নিজেকে নানান নামে আমি রোজ সাজাতে বসি। নমুনা, নীলকণ্ঠ, হ্যামলেট, কর্ণ, এমনি কত কি। চিরস্থায়ী বন্দোবস্তর পর থেকেই একটা ছায়া নিত্যসঙ্গী। অনেক নিকোনো মোছানোর পরেও উঠোন থেকে নড়তে চায় না। সব কিছুরই একটা খিদে থাকে। আমার নিজের ছায়া আমাকে রোজই একটু করে গিলছে। তারপর পড়ে আছে চন্দনের চিতা। তার চতুর্থ কাব্যগ্রন্থ প্রকাশ পায় 1390 বৈশাখে। বিশ্ববাণী প্রকাশনীর এই বইটিরও প্রচ্ছদ শিল্পী সত্যজিৎ রায়। এর কবিতার সংখ্যা 49। শোক তার শত্রু নয়, দুঃখের বিরুদ্ধ বালিয়াড়ি ভেঙে হেঁটে যেতে যেতে ঋজু থেকেছিল সেই লোক। দুঃখ নয়, নয় কোনো শোক, জটিল নিষ্ঠুর কোনো প্রেম নয়। মনকে দীর্ণ করে আড়াআড়ি হিমেল উদ্বেগ কোনো সর্বস্বপহারী এক ভয় অন্ধকারে রাখে তাকে, অন্ধ করে রাখে। এবার পঞ্চম, নাম হায় চিরজল। প্রকাশকাল 1992 বইমেলা। এবারের প্রকাশক দেশ পাবলিশিং। প্রচ্ছদ শিল্পী পূর্ণেন্দু পত্রী। এবং আশ্চর্যের কথা, এই গ্রন্থের অন্তর্ভুক্ত কবিতার সংখ্যা 134। এটাই প্রমাণিত হয় যে সৌমিত্র হিসেবি নন, কারবারি নন, তিনি একজন কবি, সৎ কবি। মানুষেরই সঙ্গে থাকা ভালো বলে কেউ গিয়ে থাকে না জঙ্গলে একা একা। তুমি তাই এই উপনিবেশেই আছো। লোক লৌকিকতা, সমিতি ও প্রতিষ্ঠানে
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিজেকে মানুষকে দেখা হলো? মানুষের সঙ্গে থেকে দেখা হয়েছে কি কত ঘৃণা এবং চাতুরী মানুষে সক্রিয় আজ? ক্রূর অকরুণ কতখানি হতে পারে মানুষেরা, মানুষের জুলুমে মানুষ কত প্রাপ্ত ক্লেশ। তুমি তবু মানুষই তো চাও আজও। মানুষের অন্তর্গত আলো চোখে যদি নাও পড়ে, হয়তো এখনো তাহা নেভে নাই, একদিন দেখা যাবে, তুমি ভেবে নাও। কিন্তু যদি শেষ বেশ কোনোদিনই অমর্ষ নিষ্ঠুর লোকালয়ে প্রকৃত মানুষ খুঁজে তুমি নাই পাও, তাহলে জঙ্গলে গিয়ে বেলাবেলি বানাবে কি পাতার বাড়িটি, নিঃসীম একা? এর পরের বছরই দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা সংকলন এর প্রচ্ছদ শিল্পী পূর্ণেন্দু পত্রে। 1400 বঙ্গাব্দের বৈশাখে প্রকাশিত এই বইটির জন্য সৌমিত্রর অদ্যাবধি প্রকাশিত 5টি কাব্যগ্রন্থ থেকে 151টি কবিতা নির্বাচন করে দেন তার আরেক বন্ধু ও বিশিষ্ট কবি শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। শত্রু মিত্র আত্মীয় পর এসবের ফারাক এই গ্রীষ্মে যখন মুছে যেতে বসেছে, তখনই আমার শুরুটা মনে পড়ে গেল। একটা হাসির জন্য দিন শুরু হয়েছিল। একটা হাসিকে গড়ে নেবার কাজে কিছু শতাব্দীকে ব্যবহার করা যেতে পারে বলে তখন আমি ভেবেছিলাম। আমার ধারণা ছিল একটা হাসির জন্যে দৈনন্দিন থেমে থাকবে কত কাল, নিহার শুকাবে না সারা সকাল। তুমি আর কিছুক্ষণ অবিশ্বাসকে ঠেকিয়ে রাখতে পারবে না? অবসিত শরীর নিংড়ে আর কিছুটা শ্রম দিতে পারবে না? আষাঢ়ের পাখো আজ বেজে উঠলেই আরশির সঙ্গে সই পাতানোর খেলা শেষ। যেখানে আমরা মুখ দেখতাম, সেই বিষণ্ণতা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যাবে শেষ পর্যন্ত। প্রত্যেকটি টুকরোয় জলপ্রপাতের অসংখ্য ছবি ঘোষণা করবে তৃষিত দিনের শেষ। এরপরও প্রকাশিত হয়েছে তার আরো 5টি কাব্যগ্রন্থ। 1995 এর বইমেলায় আজকাল থেকে প্রকাশিত হয়েছে পদ্মবীজের মালা। ওই বছরই জুন মাসে দেশ থেকে প্রকাশিত হয় তার 7ম কাব্যগ্রন্থ হে সায়ংকাল। জানুয়ারি 1998-তে ওই দেশ থেকেই প্রকাশিত হয় জন্ম যায় জন্ম যাবে। বইমেলা 2001-এ প্রকাশিত হয় সৃষ্টির আয়োজন, ধারাবাহিক তোমার জলে। আর 2003-এর পুস্তক মেলায় শশধর প্রকাশনীর যা বাকি রইল, কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অদ্যাবধি প্রকাশিত 10ম ও শেষ কাব্যগ্রন্থ। কেউ কারো নয় যদি, তবে এত ঝড় তোলা কেন? কেন এত ঢেউ ছলছল? শালবনে জ্যোৎস্নার ভিতরে হেঁটে যাওয়া চিলেকোঠায় নিঃশর্ত চুম্বন, সব নৌকা চড়াতে কি ঠেকে গেল সব সমর্পণ? হে প্রেম, তবে ভালোবাসা থেকে কিছুকাল ছুটি নাও। উদ্ভ্রান্ত শালবন থেকে কিছুদিন দূরে দূরে যাও। ফেরো যদি, শালবনে জ্যোৎস্না ফেরে, চিলেকোঠা শুভ্র করে অমল শেফালি। আর ছড়া সমসময়কে বুঝে নিতে বা আপনজনেদের উপহার দিতে তার লেখনীয় মন বারবার ছড়ার আশ্রয় নিয়েছে ও নিয়ে চলেছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন নিকটজনের অনুরোধেও তিনি ছড়া লিখেছেন এবং সেই ছড়ার স্বাদ অপূর্ব। ছন্দ ও ছন্দ বৈচিত্র্যের উপর দুর্লভ দখল রয়েছে তার, তাই তার ছড়াগুলি সুখপাঠ্য। আবার তার গভীরতাও অপরিসীম, তাই তো অবশ্য পাঠ্য বলে মনে হয়। যেমন এক বন্ধুর বিশেষ অনুরোধে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ও
ও তাঁর খুব কাছের ও শ্রদ্ধার মানুষ সত্যজিৎ রায়কে নিয়ে লেখেন এটি অনবদ্য ছড়া। যখন হালদার ছিলেন লিখিতে কইলেন, সত্যজিতের ছড়া হলো চক্ষু ছানা বড়া। হায় ছড়া লিখার খেল, তাতে ফেলু মিত্তিরও ফেল, সৌমিত্তিরও চিত, কারণ বিষয় সত্যজিৎ। সত্যজিতের বিষয় লিখতে যদি মিস হয় একটি কোনো গুণ, অমনি নিয়ে ধনুর গুণ। কয়েক কোটি ভক্ত দেখতে চাইবে রক্ত, এই অভাগা কবির। হোক না সে নট ছবির, তবু কি অধিকার তার লিখতে হেন ছড়ার, যাতে সত্যজিতের কথা লেখা হয়নি সত্য যথা। এই ৭-৫ ভাবি আমি মুখে দিলাম চাবি, লেখায় কুলুপ আঁটি, শুধু একটা কথা খাঁটি। বলছি চুপি চুপি, নামিয়ে মাথার টুপি। আমার নেহাত জোর কপাল, জন্মে দেখি অবাক একই, এ তো সত্যজিতের কাল। শুধু স্বনামধন্য ব্যক্তিত্ব নিয়েই তো নয়, কাছের মানুষদের নিয়েও তিনি নিয়মিত ছড়া লেখেন, কবিতাও। প্রিয় স্নেহাস্পদদের জন্য উপহার হিসেবে তার ছড়া ছড়িয়ে যায় দিকে দিকে। তার আত্মজ ও আত্মজার জন্য ছোটবেলা থেকে জন্মদিনের উপহার হিসেবে বরাদ্দ থাকতো একটি করে ছড়া। বড় হয়ে তা কবিতার রূপ নিয়েছে। মেয়ের কবিতায় থাকে নাচ অথবা ঘুঙুরের অনুষঙ্গ, ছেলের বেলায় তা হয়ে যায় আশ্বিন। সেই ধারা অব্যাহত আছে তাঁর প্রিয়তম নাতি নাতনির বেলাতেও। তাদের জন্য লেখা ছড়া নিয়েই রায়মঙ্গল থেকে প্রকাশিত নাতি নাতনির ছড়া। নাতনি ছোটির 10 বছরের জন্মদিনের ছড়াটি। ছোটি তুমি হচ্ছ বড়, তোমাকে পথ হাঁটতে হবে, সামনে পিছে ডাইনে বাঁয়ে দত্তি দানো সবই রবে। তারা সবাই ভয় দেখাবে, নখর প্রখর দাঁতের সারি, দেখেও তুমি ভয় পেও না, সেসব ভয়ের মুখোশধারী। এমন আবার মুখোশ আছে সুন্দর তার মিষ্টি হাসি, মুখোশ খুললে বেরিয়ে পড়বে রাক্ষসী এক সর্বনাশী। দুঃখ মুখোশ, সুখের মুখোশ, এই জীবনে সবই আছে। চলার পথে ভয় পেও না, হার মেনো না কারোর কাছে। ভয় আছে ঠিক সত্যি বটে, সাবধানে পা ফেলাই ভালো। তাই বলে কি হাঁটবে না পথ, খুঁজবে না কি পথের আলো? সেই আলোটি তোমার বুকেই জ্বলছে যেন রাত্রে দিনে, ভয় ভীত তার খোঁজ পেল না, সেই আলোটি নাও গো চিনে। চিনবে যত, জানবে যত, বুঝবে জানার আলোয় সঠিক, পথ চলারই আনন্দটা দুঃখ শোকের ভয়ের অধিক। নির্ভয়ে পথ চলতে গিয়ে দেখবে ভয়ের মুখোশ পরা, ভূত পিশাচের চাইতে বেশি মানুষেই পথ আছে ভরা। চিনে নিও সেসব মানুষ, আর চিনো সেই হার না মানা মানুষকে, যে তোমার মধ্যে ঘুমিয়ে আছে অগ্নিকণা। আসলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে কবিতা জীবনের সমার্থক। তাই তার কবিতায় আমরা দেখতে পাই গভীর জীবন বোধের বিচিত্র প্রকাশ এবং তা ইতিবাচক। তাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের গহনে প্রবেশ করে তার অতল বোধের কিছুটা উপলব্ধি পেতে হলে দাঁড়াতে হবে তার কাব্য প্রপাতের ধার থেকে। যা কিছু বাকি রইল তার পাশ অব্দি, তারপরেও তিনি অগ্রসর, সজাগ, সচেতন, বোধোত্তীর্ণ, এক ঐতিহ্যমণ্ডিত আধুনিকতার ঢলে সেই ফুলকু প্রবাহিত। সবটাই লিখে ফেলা ঠিক হবে না, তাহলেই তো শুধু উপসংহার বাকি রইল। কুটকুটে ভোট কম্বলের আসন হাতে কাছা গলায় দিয়ে মৃত্যু এসে দাঁড়াবে। অত চুপচাপ হয়ে যাওয়াটা এখনই লিখতে চাই না। শোক দুঃখের বিজলে চমকাবে, কামনা বাসনার ঘি আগুনের স্মৃতি মনে করে একটু হাসবো বই তো নয়। তবু এখনই সমস্ত রামধনু ভেঙে ফেলে স্বপ্নের সবুজ ঋণ ভুলে গিয়ে পরিব্রাজকের লাঠি হাতে আমি সন্ন্যাসের মধ্যে ঝাঁপাতে চাই না। সবটা লিখে ফেলার আগে কচি কাঁচারা রথ টানছে, কাগজের নিশান নাড়ছে,
আমি তাদের মধ্যে সন্ত্রাসকে বুড়ো আঙুল দেখিয়ে একটু হইচই করে নিই। যা বাকি রইল সে তো এক তুচ্ছ উপসংহার।